সিরাজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা যে এই যে বাড়ি ভাড়া এই বিষয়টা আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ঢাকা মহানগরীতে 80%, বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65% এবং উপজেলা থানা পর্যায়ে 60%, এটা কতটুকু যুক্তিযুক্ত? ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সুন্দর এটা হাতে আয়োজন করার জন্য। আসলে 80% একটা প্রস্তাব, এই প্রস্তাব বর্তমানে কিন্তু ঢাকায় 65% পাচ্ছে, 65% পাচ্ছে, কিন্তু এই প্রস্তাবনের তো যুক্তিযুক্ত, অবশ্যই যুক্তিযুক্ত, এটা যুক্তিযুক্ত মনে করছি। এবং শুধু এইটাই না, পে স্কেল, নবম পে স্কেলের পে কমিশন যেহেতু গঠন হয়েছে, এই প্রস্তাবনার সাথে এটা আমরা অচিরে এটা গেজেট চাই এবং বাজেট চাই খুব স্বল্প সময়ের ভিতরে। প্রস্তাবনা আকারে গেজেট না দিয়েই কমিটি প্রস্তাবনা পেশ করে চলে গেল, ডিসেম্বরের ভিতরে চলে গেল, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলো। সেই নির্বাচনের পরে দেখা গেল পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করলেন না। এই ধরনের আসলে চাচ্ছি না। আপনি, এই হচ্ছে মূল বিষয়, আপনার এটার সাথে একমত। সুন্দর একটা প্রশ্ন। পাশাপাশি আমাদের সংগঠনের যে আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে করি। চিকিৎসা ভাতা 10,000 টাকা আমরা দাবি করেছি চাকরিরত এবং যারা অবসরে আছেন, ঠিক আছে, উভয়ের জন্যই আমরা সমানভাবে আমরা 10,000 টাকা দাবি করেছি। বর্তমানে আমরা যারা চাকরিরত আছি আমরা পাচ্ছি 1500 টাকা এবং যারা অবসরে আছেন তারা 60 বছর পর্যন্ত 2,500 টাকা পাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা 60-এর পরে, হ্যাঁ, 65+। কিন্তু একজন মানুষ যখন অবসরে যায়, ঠিক আছে, তো অবসরে যায় 59 বছরে, তো অবসরে যাওয়ার আগেই তো মানে 50 বছর পার হয়ে গেলেই তো একজন মানুষের 40 বছর পরেই যে আমার 45 বছর বয়সে আমার ডায়াবেটিস শুরু হয়ে গেছে, কোলেস্টেরল আছে, তাহলে 40-45 পার হলেই তো সে রোগাক্রান্তে হতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 10,000 টাকা যে চিকিৎসা ভাতা, এইটা সরকারের কাছে আমরা যে এইটার কতটুকু গ্রহণযোগ্যতা থাকতে পারে এবং এটার বিশ্লেষণ কি? এখন চিকিৎসকের ফি, পরীক্ষা নিরীক্ষা, এর আলোকেই বিষয়টা বলে। সুন্দর একটা প্রস্তাব করেছেন আপনারা। আমরা জানি যে আসলে বৃদ্ধ বয়সে সন্তানের প্রয়োজন পড়ে, যুবক বয়সে তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। পিতা বা মাতার শেষ বয়সে তখন সন্তানের প্রয়োজন পড়ে। একইভাবে আজকে যখন তিনি ইয়াং থাকেন, সুস্থ থাকেন, তার থেকে বেশি সমস্যায় পড়েন যখন 60-65 পরে গিয়ে, তখন তাদের এই মেডিকেল ভাতা অ্যালাউন্সের দরকার পড়ে। আর আপনারা জানেন যে আমরা শিক্ষকরা বিভিন্ন ধরনের ঋণে জর্জরিত। দেখা গেল 6 জনের পরিবারে বাবা মা এবং ওয়াইফ এবং সন্তানের ভিতরে কেউ যদি অসুস্থ হয়, সেই রানিং অবস্থায় একটা ঋণের বোঝা চেপে যায়। এই ঋণের বোঝা কাটাতে গিয়ে সে ঋণ করে, এই ঋণ করতে গিয়ে ঋণ থেকে আর বের হতে পারে না। এই হচ্ছে মূল বাস্তবতা এবং এই যুক্তিযুক্ত, এটাই আমি মনে করি। এবং আরেকটা বিষয়, কিন্তু বেশিরভাগ রিটায়ার্ডে যাওয়ার পর দেখা যায় বাবা মা একা হয়ে যায়, সন্তানরা হয় আলাদা হয়ে যায়, না হলে দেখা গেছে তাদেরকে মানে বাবা মা থেকে সন্তানরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, একত্রে থাকে খুব কম সংখ্যক। সেক্ষেত্রে তাদের যে পেনশন পায় এটা দিয়ে কিন্তু তাদের চলাটাই কঠিন। সেক্ষেত্রে চিকিৎসা ব্যয়টা তো ওই সময় আরো অনেক বেশি বেশি চিকিৎসার প্রয়োজন, তাই না? বর্তমানে একজন চিকিৎসকের ফি 1 থেকে 1,500 টাকা। একটা পরীক্ষা নিতে গেলে, সেদিন আমি আমার ওয়াইফের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমি তার কয়েকটা টেস্ট করাতে গেলাম, দেখলাম যে মানে টুকিটাকি কয়েকটা টেস্টও 4,000 টাকা বিল আসছে। ডাক্তারের ফি দিলাম 1,500 টাকা, তাহলে 5,000-5,500 টাকার উপরে চলে গেল, তাই না? এরপরে মেডিসিন খরচ তো আছে। কিন্তু মাঠে তারা যেমন বৃষ্টি পড়লে যেমন সকলের জমির মতো আমার জমিতেও বৃষ্টি পড়বে, তারা এই ভাবনা ভেবে তারা আসে না। তারা বিশেষ করে আমার ঢাকা মহানগরের শিক্ষকদের বলবো, তারা দেখতেছেন যে কোন জায়গায় আজকে ছাড় দিয়েছে, আমার বুফে লাঞ্চে কোথায় ছাড় আছে, অনলাইনে কোনটায় ছাড় পাচ্ছি, এগুলো নিয়ে ভাবছেন। তারা যেন বেতন নিয়ে তাদের কোনো খুব একটা মাথা ব্যথা নেই, কারণ তাদের হাজবেন্ড হয়তো বড় বড় পদে চাকরি করেন, লিপি আবার বেতন কিন্তু বৃদ্ধি পাবে না, তার বেতন বৃদ্ধি পাবে 20 টাকা, তারপরও তিনি মাঠ পর্যায়ে আছেন। আমি নীতিগত বাস্তবায়নের জন্য যে জিনিসটা আপনার মাধ্যমে প্রস্তাবনা দিতে চাই, সেটা হলো জাতীয় পোস্ট টু গ্রেড ম্যাপিং তৈরি করা, যেটা আপনি দিয়েছেন 12টা গ্রেড।
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের শিক্ষকদের ক্ষেত্রে যাদের যোগ্যতা সমান আছে, যেমন স্নাতক ডিগ্রি এবং ডিপিএড থাকা সত্ত্বেও আমাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেয়নি। অন্য অন্য মন্ত্রণালয় এটা 10ম গ্রেড। আমার পিটিআই সংলগ্ন বিদ্যালয়ে তারা একই কারিকুলামে একই সিলেবাস পড়াচ্ছে, তাদের 10ম গ্রেড। আমরা নিম্ন মাধ্যমিকে যারা 729টা বিদ্যালয়ে পড়াচ্ছি তাদেরও আমরা 10ম গ্রেড দিচ্ছি। আমরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের গ্রেড 13তে দিচ্ছে। তো এরপরে আমরা চাচ্ছি যে সমান গ্রেড নিশ্চিত করা, এই গ্রেডগুলো সমানভাবে নিশ্চিত করা। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে পর্যায়ক্রমে বাস্তবায়ন। যদি সরকার যদি মনে করে যে আমার বাজেট সংকুলন হচ্ছে না, সেক্ষেত্রে তিনি পর্যায়ক্রমে বাস্তবায়নটা করতে পারে। কিভাবে? যে আমি শিক্ষকদের, সহকারী শিক্ষকদের 13তে পারতেছি না, মানে 13তে 13 মেনে নিচ্ছে না, এরা 10 চাচ্ছে সহকারী শিক্ষক। ঠিক আছে, তাহলে আমি তাদের 11তম গ্রেড দিই। 4 বছর পরে সে 11 থেকে বা 3 বছর পরে সে 10ম গ্রেডে যাবে। আমরা এটাও মানতে রাজি আছি যে সরকারকে আমরা সময় দিতে চাই, যে এই বাস্তবে একটা রোড ম্যাপ গ্রহণ করতে হবে। এই রোড ম্যাপ গ্রহণ করে সেটা বাস্তবে বাস্তবায়ন চাই। শুধুমাত্র আই ওয়াশ করার জন্য কমিটি বাস্তবায়ন করলাম, কমিটি দেখাইলাম, কিন্তু সেটা আমাদেরকে ঠান্ডা করলো, আন্দোলনকে ঠান্ডা করে সরকার আস্তে করে সরে চলে গেল, এটা হবে না। তারপর আসেন প্রাথমিক শিক্ষা ক্যাডার চাচ্ছি আমরা। প্রাথমিক শিক্ষা ক্যাডার সেই 92 সালে আলাদা হয়েছে, সেই সময় থেকে আজ পর্যন্ত, তারপর 2092 সাল থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা ক্যাডার চাচ্ছে, দিচ্ছে না। আমরা বলতেছি, বারবার বলতেছি, আমার পিএসসি চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয় সেদিন বললেন যে আমরা সরাসরি ফ্রেশার যারা, তাদেরকে তো আপনি কিছু নিয়োগ দিবেন, 20% দিতে উনি বলছেন। আমাদের কারণে উনি বলেছেন যে আপনাদের এত কিছু আমার জানা ছিল না। উনি জানার পরে অনেকগুলো প্রস্তাবনা রিসিভ করেছেন। এখন আমার কথা হলো, আমরা শতভাগ বিভাগীয় পদোন্নতি চাই, আর 20% নিউ ফ্রেশারদের জন্য না। ফ্রেশারদের জন্য সহকারী শিক্ষক 11তম গ্রেড নন ক্যাডার হিসাবে নিয়োগ দিয়ে দিক, একেবারে শতভাগ নিয়োগ দিয়ে দিক। 4 লক্ষ শিক্ষকদের এখান থেকে শুরু হোক এন্ট্রি পদ, এই এন্ট্রি পদ ধরে পদোন্নতি হয়ে যাক, আমরা এটাই চাই। আর কি বলবো, আমার এইখানে আমাদের এই হলো প্রস্তাবনা। আমাদের এই 4টা প্রস্তাবনা নিয়ে আমরা 5টি দাবি নিয়ে আমরা আগাচ্ছি। এরই প্রেক্ষিতে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা 28 তারিখে চলে আসেন শহীদ মিনারে। আমরা বিগত দিনের সারা বাংলাদেশের যে মিডিয়া ভিত্তিক যে আন্দোলন, সর্বপ্রথম খায়রুন্নাহার লিপির নেতৃত্বে হয়েছিল 24শে জানুয়ারি 2025, সেই ধরনের আন্দোলন আবার আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা, আশা করব আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। বিশেষ করে আমাদের প্রাণের দাবি, ঢাকা মহানগরের শিক্ষকরা এখানে ইনক্লুড হবেন, সকল বিদ্যালয়ের শিক্ষকরা, একজনও বাইরে থাকবেন না, আপনারা এখানে যুক্ত হবেন বলে আমরা আশা রাখছি। আচ্ছা, আমি আপার কাছে যাচ্ছি। আপার কাছে একটা প্রশ্ন করছি যে ইদানিং এখনকার যে সবচাইতে আলোচিত বিষয়, যে এটিও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই ব্যাপারে আসলে আপনার শিক্ষক হিসেবে আপনার মন্তব্য কি? ধন্যবাদ মালিক ভাই। আপনি জানেন যে আমাদের আসলে সিরাজ ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে মানে শিক্ষকরা এক পদে যোগদান করে সে শেষ পর্যন্ত একই পদে থেকে সে হচ্ছে চাকরি থেকে অবসর নেয়। তো আপনি দেখেছেন কিছুদিন আগে আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আমরা বিভাগীয় প্রার্থিতার জন্য কিন্তু আমরা পিএসসির সামনে দাঁড়িয়েছিলাম। তো এটির মূল কারণ কিন্তু এই যে বারবার এক একটি জায়গায় যে শিক্ষকরা দাঁড়িয়ে যাচ্ছে, এটি কিন্তু আসলে চরম বঞ্চনার একটি কিন্তু প্রতিচ্ছবি। রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি যারা আছেন তাদেরকে অবশ্যই এই জিনিসটি কিন্তু, শিক্ষক যদি ঘর থেকে বেরিয়ে কিংবা বিদ্যালয় থেকে বেরিয়ে সে যদি রাজপথে দাঁড়ায়, এটি কিন্তু রাষ্ট্রের জন্য অবশ্যই লজ্জাস্কর এবং অবমাননাকর। কারণ শিক্ষকরা আজকে অনিশ্চয়তা থেকে কিন্তু তারা সামাজিক মর্যাদার জন্য বলেন, আর্থিক নিরাপত্তার জন্য বলেন, সকল কিছুর জন্য তারা এদিক ওদিক মানে দিক বেদিক হয়ে ছোটাছুটি করছে। তো আমরা যেখানে শতভাগ পদোন্নতির জন্য আমরা লড়াই করছি, আমরা আন্দোলন করছি, আমরা রাজপথে বারবার বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে হোক ঐক্যবদ্ধভাবে হোক, আমরা কিন্তু শতভাগ পদোন্নতির জন্য সকল শিক্ষকরাই কিন্তু রাজপথ প্রকম্পিত করেছি। তো সেখানে 20% হচ্ছে আমরা বিভাগীয় প্রার্থিতা চাইলাম, সেটি তো নাই। সরাসরি কি করলো তারা, মানে একদম বাহির থেকে তারা শিক্ষক নিয়োগের জন্য, প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলেন।
এরই মধ্যে আবার কি হলো, শিক্ষকদের জন্য পিএসসি একটি কি করলো, মানে বিভাগীয় প্রার্থিতার জন্য তারা একটা বিজ্ঞপ্তি দিলেন, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেছে। এবং আপনি শুনলে অবাক হবেন, অনেক শিক্ষক ছিলেন চাকরি জীবনে যে প্রাথমিক বিদ্যালয়ের তারা শিক্ষক, কিন্তু ওই শিক্ষকতা দেখিয়ে তারা কিন্তু এটিও পদের জন্য তারা দরখাস্ত করেছেন। কিন্তু এই পরীক্ষা কার্যক্রম যখন চূড়ান্তভাবে যখন আসনে বসবে একজন শিক্ষক, তন্মধ্যে দেখা গেছে যে অনেক শিক্ষকদের অন্যান্য জায়গায় তাদের চাকরি হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে পেশাগত ভাবে শিক্ষক, অনেক মেধাবী শিক্ষকরা যোগদান করেও কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা চলে গেছে। তো অভিযোগ এবং অনেকের পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা গেছে যে অনেক শিক্ষক তারা পেশাগত থেকে শিক্ষকতা পেশায় নেই, কিন্তু ওই বিভাগীয় প্রার্থিতা অনুসারে তারা কিন্তু অন্য পেশায় গিয়েও তারা কিন্তু এই এটিও পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এটিও কিন্তু একটি হুমকি স্বরূপ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার 2-3 দিন আগেই কিন্তু আমরা দেখেছি যে প্রশ্নপত্র যে ফাঁসের বিষয়টি, আমরা যেদিন পিএসসি চেয়ারম্যান মহোদয়ের কাছে বিভাগীয় প্রার্থিতার জন্য গেলাম, আমরা কিন্তু সেদিন পিএসসি চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে স্যার, আমাদের যে শিক্ষকদের যে 12 তারিখে পরীক্ষা আছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে, সেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্যার আপনি যদি কিছু বলতেন। স্যার কিন্তু বলেছেন যে এখানে এ বিষয়ে প্রশ্নপত্র ফাঁস কিংবা ওই মানে এটির কোনো সুযোগ নেই, এটি আমরা মানে গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সুন্দরভাবে পরীক্ষা হবে। তো সেখানে শিক্ষকরা পরীক্ষায় অংশগ্রহণ করলো। তো শিক্ষকরা যেখানে অংশগ্রহণ করলেন, এর পরের দিন জায়েদ খান নামক একটি আইডি থেকে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দেখেছি যে প্রশ্ন ফাঁসের বিষয়টি। এবং আপনি অবাক হবেন, আমার একজন পরিচিত শিক্ষক বলেছেন, তিনি হচ্ছে 10 মিনা বাড়ি। তো আমি একজনের মাধ্যমে জানতে পারলাম যে তিনি এই প্রশ্নের কিছু উত্তর আর কি জানতে পেরেছেন পরীক্ষার সকাল 10টায়। তো আমি তাকে গতকালকে ফোন দিলাম, তিনি আমাকে বললেন যে আপা, আমি যেখানে উঠেছি ওখানে অনেক শিক্ষক পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন এবং সকাল 10টায় আমি গাড়ির মধ্যে বসে দেখলাম যে তারা কিছু মানে প্রশ্ন সলিউশন করা, এবং সেগুলো আমিও একটু চোখ বুলিয়ে নিলাম। কিন্তু প্রশ্ন নেই, কিন্তু উত্তরগুলো আছে, সমাধানগুলো আছে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, ওই ছেলেটি বলল যে যেগুলো তিনি দেখেছেন ওইগুলোই তিনি পরীক্ষায় মানে যখন অংশগ্রহণ করেছেন তিনি ওই একই বিষয় দেখেছেন। তার মানে কি, মানে সন্দেহ এবং তত্ত্ব এই বিষয়গুলো থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে সকলে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আমি আসলে এই আজকে লাইভের মধ্য দিয়ে আমি বলবো, মানে বর্তমানে যে অবস্থা, আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলেন বা পিএসসি একটি নির্ভরযোগ্য মানে একটি প্রতিষ্ঠান, যেখানে সর্বোচ্চ মেধাবীদের তারা আসলে নিয়োগ প্রদান করে থাকেন। তো সেখানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি, আমি বলবো শিক্ষকদের এই যে বিভাগীয় যে পরীক্ষাটি হলো, এটিকে পিএসসি চেয়ারম্যান মহোদয় বলেন বা রাষ্ট্রের কাউকে ছোট করে বা অবজ্ঞা করে দেখবার কোনো সুযোগ নেই। তো আমরা আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আমরা দেখছি এবং আমরা আশা করছি তরুণ যে প্রজন্ম আছে এদেরকে আমি বলবো যে আপনারা সুসংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আপনারা অবশ্যই রাষ্ট্রকে এই সন্দেহের যে বিষয়টি, আমি জানি না প্রশ্নপত্র আসলে সঠিকভাবে ফাঁস হয়েছে কিনা, কিন্তু যেহেতু সন্দেহ, যেহেতু বাংলাদেশ বলে কথা, যেখানে আবেদ আলী চাচারা যুগের পর যুগ এই কাণ্ডগুলো সংগঠিত করেছেন, সম্পাদন করেছেন, তো আবেদ আলী চাচাদেরকে আমরা আসলে ভুলতে তো পারি না। তো এই আবেদ আলী চাচারা যেন এই পৃথিবীতে এখনো এই স্বাধীন বাংলাদেশে
এই যে জুলাই বিপ্লবে এখনো যদি এই জুলাইয়ের মানে যে অভ্যুত্থান হলো, জুলাইয়ের পরেও যদি এই আবেদ আলী চাচা দ্বারা নির্যাতন নিষ্পেষণ হয় এবং সেটি আবার শিক্ষকরা এই সর্বপ্রথম প্রশ্ন পাশের যদি শিকার হয়ে থাকে, সত্যি এটি অবমাননাকর। এবং একজন শিক্ষক হিসেবে, একজন সহকর্মী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই। আচ্ছা, এবার